শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক এই শুভকামনা জানি আজকের আয়োজন শুরু করছি। বরাবরের মতো আজও রাঙা একজন মানুষ আমাদের সঙ্গে আছেন এবং দ্বিতীয় ঘন্টায় সঙ্গীত আয়োজন রয়েছে। পুরো রাঙা সকাল পরিবারকে সঙ্গে নিয়ে আছি আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। একদম এই সুন্দর সকালে লাবণ্যর কাছে চলে যাচ্ছি। শুভ সকাল লাবণ্য। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বইমেলে গিয়েছো? এখনো যাওয়া হয়নি, তবে পরিকল্পনা রয়েছে, এর মধ্যেই চলে যাব। কি বই কিনবে ঠিক করেছো? এখনো ঠিক করিনি, তবে এই লিস্টটাও করে ফেলবো। আচ্ছা, তোমার কি অবস্থা? তুমি যাবে? আমার এখনো যাওয়া হয়নি, তোমার মতোই অবস্থা, পরিকল্পনা পর্যায়ে আছে। নিশ্চয়ই যেহেতু সময় আছে আরো বেশ খানিকটা যাব, কয়েকদিন যাব। তবে আজকে আমাদের মাঝে কিন্তু একজন লেখক আছে, চলো দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি কবি, লেখক ও সাংবাদিক হাফিজ রশিদ খান। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? এই তো আছি কোন রকম। আসলে ভাষার এই মাসে, ফেব্রুয়ারি মাসে আপনাকে আমাদের মাঝে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। আপনার পুরো জীবন, কর্ম সবকিছুই আমরা শুনতে চাই। একদম শুরুতে শৈশবটা শুনি, কেমন ছিল শৈশব? শৈশব তো আসলে একটা পর্যায়ে তো আর স্মরণ করা যায় না। সেই অংশটুকু তো আসলে বড়দের, মায়েদের, বাবাদের বা বড় ভাইদের মুখ থেকেই শুনতে হয়। তো যা শুনেছি তাতে মনে হচ্ছে আমি একটা হাওয়া গোয়া টাইপের ছিলাম। আচ্ছা। আরেকটা হচ্ছে বিষয়, প্রচুর খেতাম নাকি। আচ্ছা। আর যেখানে সেখানে ওই হাগুও করে দিতাম। আচ্ছা আচ্ছা। এগুলো পরে আমার মায়ের মুখ থেকেই শোনা। আচ্ছা। তারপরে খুব মুড়ি ছিলাম। আমার চাওয়া পাওয়ার ব্যাপারে কোনো রকমের হেরফের হলে খুব রাগারাগি করতাম, কাঁদতাম। আচ্ছা, এক প্রকার জেদ করতাম। আচ্ছা, আপনি তো একান্নবর্তী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, পূর্ণ একটা একান্নবর্তী পরিবারে আমার জন্ম। জন্ম কোথায় হয়েছে আপনার? এটা হচ্ছে চট্টগ্রাম শহরের ওয়ার্ড নাম্বার হিসেবে কর্পোরেশনে, সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডে সুলকবহর ওয়ার্ড। ও পাড়াটার নাম আমাদের গ্রামীণ পর্যায়ে, মানে স্থানীয় পর্যায়ে রসিওয়ালা পাড়া। আচ্ছা। 1961-তে আমার জন্ম, 23 জুন। এই শৈশবটা ওরকমই, অতটুকুই শোনার পরে কিছুটা মনে করতে পারি 5-6 বছর থেকে। তখন আমার মনে পড়ে আমার বাবা আমার নাম রেখেছিলেন সলিমুল্লাহ খান। ঢাকার নবাব পরিবারের ওই যে নবাব সলিমুল্লাহ খান ছিলেন। আমার বাবারা তো পুরনো টাইপের মানুষ। তো সলিমুল্লাহ খানের অনেক কিছুই তার ভালো লাগতো। আচ্ছা। সেই জন্য তার এই পঞ্চম ছেলেটি নাম রেখেছিলেন সলিমুল্লাহ খান। আচ্ছা। এখন আমার যখন 5 কি 6 বছর বয়স, আমার মনে পড়ে আমার বাবা অফিস থেকে আসার সময় বড় বড় দুটো মোরগ নিয়ে আসলেন, আলু এসব তরকারি সহ। একজন লোক বারান্দায় এসব রেখে গেল, কারণ তারপর দিন রোববার, সরকারি ছুটির দিন। বাবা তো সরকারি কর্মকর্তা ছিলেন। জি। তিনি ঘোষণা করে দিলেন কালকে ওই হুজুররা আসবে, উনি আমার নাম পরিবর্তন করবেন। আচ্ছা, এটা কারণ কি ছিল? এইটা আরেকটা কারণ আছে। জি। কিন্তু এটা কাউকে বলে নাই, অন্যরকম হোল্ড নিয়ে চলতেন আর কি, নিজের যেটা সেটাই। আচ্ছা। সবাইকে বলে দিয়েছে কালকে আসবা, হুজুররা আসলো তারপর দিন। তো সেই দিন আমার বাবা আমার নাম পরিবর্তন করে সলিমুল্লাহ খান বাদ দিয়ে হাফিজ রশিদ খান রাখলেন। আচ্ছা। এখন পরে শুনলাম হাফিজ রশিদ খান কেন, তো বললেন যে তার একজন খুব প্রিয় ফুটবল খেলোয়াড়ের নাম হচ্ছে হাফিজ রশিদ। আচ্ছা। কলকাতা মোহামেডানের 40-এর দশকের ঘটনা। ভালো স্ট্রাইকার ছিলেন। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 6 ভাই 2 বোন। আমি পঞ্চমে, ভাইদের মধ্যে পঞ্চম।
আচ্ছা, আমরা পরিবারেরও কিছু গল্প শুনতে চাই, আরও নিশ্চয়ই আজকে অনেক কিছু জানবার আছে, কিন্তু আমরা যতটুকু জানি এটা একটু অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী দর্শকদের জানিয়ে আসতে চাই। হাফিজ রশিদ খানের লেখালেখির শুরু ৮০-র দশকে। ১৯৮২ সালের সেপ্টেম্বরে তার প্রথম কাব্য জ্যোৎস্না কেমন ফুটেছে প্রকাশিত হয়। এ পর্যন্ত ৩৮টির বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে তার। লেখালেখির শুরুর দিকে তিনি কয়েকটি সাহিত্য পত্রিকা সম্পাদনায় যুক্ত ছিলেন। ৮০-র দশকে সম্পাদনা করেছেন রেনেসাঁস, ধানের শীষে গান, বৃষ্টি, পুষ্পক রথ, সমুজ্জ্বল সুবাতাস ইত্যাদি পত্রিকা। কাজ করেছেন দৈনিক আজাদী পত্রিকায়। ২০০৪ সালে চট্টগ্রামের দৈনিক সুপ্রভাত, বাংলাদেশ পত্রিকা সহ সম্পাদক পদে যুক্ত হয়ে ২০২৪ সালে জ্যেষ্ঠ সহ সম্পাদক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি কলকাতার লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র কর্তৃক লিটল ম্যাগাজিন পুরস্কার লাভ করেছেন। ২০১৬ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্তৃক বাংলা প্রবন্ধ সাহিত্য অবদানের জন্য ২১শে সাহিত্য পুরস্কার সহ একাধিক পুরস্কার লাভ করেন তিনি। তার শৈশবে ছিলাম, সেখানে আবারও ফিরে যাচ্ছি। শৈশবের গল্প শুনছিলাম এবং পরিবারের গল্প, যেটা শুরুতে মাসুক বলছিল যে যৌথ পরিবারে আপনার বেড়ে ওঠা, তো সেই সময়ের একটু গল্পগুলো শুনতে চাই। যে ভাই বোন, এত ভাই বোন, শেয়ারিং কেয়ারিং এর একটা ব্যাপার থাকে, বাবা মাদের কিছু স্মৃতি থাকে, সব কিছু মিলিয়ে সময়টা কেমন ছিল? সম্ভবত যখন আমাকে প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো, প্রাইমারি স্কুলটা ছিল আমাদের বাড়ি থেকে ৮ মাইলের ভেতরে। তখন তো চট্টগ্রাম সিটি কর্পোরেশন হয় নাই, তখন ছিল চট্টগ্রাম পৌরসভা। আচ্ছা। তো ওই পৌরসভার অধীনে কিছু স্কুল ছিল শহরে। ওই আমাদের বাড়ি থেকে সামান্য দূরে স্কুলে আমাকে ভর্তি করিয়ে দেওয়া হলো। তখনই আমি ওই বাড়ির গণ্ডি থেকে বেরোলাম আর কি। তখন আশপাশের কিছু ছেলে আমার বন্ধু হয়ে যায়, তারা আমার চেয়ে বেশি দুষ্টু ছিল। আচ্ছা। অসম্ভব দুরন্ত। আর আমি স্বভাবে একটু ঘর কোনো ছিলাম, শান্তশিষ্ট ছিলাম। কিন্তু অচিরেই আমি তাদের সমানে দুরন্ত হয়ে গেলাম। আচ্ছা। এখন আমি শিখলাম যে ঘুড়ি উড়াতে হবে। আচ্ছা। আমাদের বাড়ির পাশে একটা বড় পুকুর ছিল সামনে, তার পাশে একটা বড় মাঠ ছিল, যেগুলো এখন অকল্পনীয়, কিচ্ছু নেই। তো ওই মাঠে বড়রা দেখতাম ঘুড়ি উড়াতেন। আচ্ছা। বেশ বয়স্ক মানুষজন এবং খুবই হাস্যরসিক ছিলেন তারা। এটা কি স্যার সে সময় আসলে বিনোদনের অভাব ছিল ওই সময়, সেই কারণে এটা একটা বিনোদনের মাধ্যম ছিল সকলেরই? মনে হয় বিনোদন সহ তাদের অবসরও ছিল। আচ্ছা। এবং তারা এটাকে ওই পাড়ার ছেলে মেয়েদের, বিশেষ করে ছেলেদের সঙ্গে মেলামেশা করার একটা উপায়ও বোধ ছিল। আচ্ছা, একরকম দুরন্ত রঙিন শৈশব ছিল বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটাই বলা যায়। স্কুলে তো আপনি পড়াশোনার বাইরেও আরো বেশ কিছু কাজ করতেন। আপনি বিভিন্ন ধরনের সংগঠন বা বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার যেটাকে আমরা বলি, সেরকম কাজ করতেন, একটু শুনি। ও তারপরে স্কুলে তো প্রাইমারি তো পার হলো, উচ্চ বিদ্যালয় বা হাই স্কুলে গিয়ে আমার একটু ওই লেখালেখির খুবই লেখালেখির দিকে ঝোঁকটা এসে গেল। আচ্ছা। তার পেছনে কিছু কারণ আছে। আমার ঘরে যে লাইব্রেরি ছিল, আচ্ছা, ওখানে এই রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, জসিমউদ্দিন, এইদের সঙ্গে আরো অনেক বিদেশি বই ছিল, যেহেতু আমার বাবা ইংরেজি এই লাইব্রেরিটা করেছেন কি আপনার বাবা? আমার বাবাই করেছিলেন। বাহ। তো আমি জসিমউদ্দিন আর নজরুল, রবীন্দ্রনাথ পড়লাম যতটুকু সম্ভব, শিশু সাহিত্য। এতে করে আমি প্রভাবিত হয়ে গেলাম, কবিতা লিখতে হবে। কত বছর বয়স তখন? তখন কত হবে? 6-7, 8-9। 8-9। আচ্ছা। আর একটু পড়া হবে, 7-8 ধরে। আচ্ছা। লিখে লিখে খাতা ভরিয়ে ফেলছি এবং সেগুলো আবার খুব যত্নও করছি। বাহ। কেন কাউকে দেখাতেন নাকি শুধুই নিজে লিখতেন? নিজে লিখতাম, বন্ধুদের কাছে গিয়ে শোনাতাম। আচ্ছা। এখন এগুলি খুব যত্নও করতাম। মনে হচ্ছে আমি রবীন্দ্রনাথ হয়ে গেছি, মনে হচ্ছে আমি নজরুল হয়ে গেছি, এরকম একটা ভাব। আমার বাবাকে গিয়ে দেখাতাম, কারণ বাবা ছিলেন আবার অসম্ভব সহনশীল এক মানুষ। আচ্ছা। হাইট অনেক উঁচু ছিল তার। তো আমি এগুলি সবাই খুব মিষ্টি করে আমার শুনতেন।
তুই তো রবীন্দ্রনাথের মতো হয়ে গেছিস, উৎসাহ মেঘের দিত। মাঝে তুমি, একটা কবিতার নাম। বাহ বাহ, মেঘের মাঝে তুমি, প্রেমিকাকে মেঘের ভিতর দেখতে পাওয়া, এটা তো রবীন্দ্রনাথের মতো হলো। এই সমস্ত ব্যাপার স্যাপার। তো তো এই অবস্থায় মনে হলো যে আমার একটু প্রকাশ হওয়া দরকার। তখন মাথায় আসলো, বিভিন্ন পড়াশোনা করতাম তো, শান্তিনিকেতনে এই সৈয়দ মুজতবা আলীর একটা স্মৃতি কথা পড়েছিলাম তখন। সেখানে দেখলাম যে তিনি সাহিত্যিকা নামে তারা একটা সভা করেছিলেন। আচ্ছা বহিরাগত ছাত্রছাত্রী যারা শান্তিনিকেতনে পড়তে গেছেন, আচ্ছা। তারা একটা গ্রুপ করেছিলেন, সাহিত্যিকা নামে একটা সাহিত্য সভা করতেন। আচ্ছা আচ্ছা ওই নামটা নিয়ে আমিও শুরু করে দিলাম একটা সাহিত্য সভা। আচ্ছা। তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি 8-9 আচ্ছা, দিকে। কিছুটা বড় হয়েছেন। হ্যাঁ, এখন আমার দেখা দেখি অনেকেই ছড়াও লিখছে, গল্প লিখছে, আমি তাদেরকে ডেকে নিয়ে আসতাম। আমাদের বাড়ির সামনে বড় উঠোন ছিল, দেউড়ির মতো আর কি, পাশ সামনে। এগুলো সব আমিই করে বেড়াচ্ছি, আমি সব নেতা, আমি কবিও, আমি এই ওদের খাবার দাবার ব্যবস্থাও করছি, সব কিছু আমি। এখন ওটা কিছুদিন চলার পর মনে হলো না, একটা কাগজ করতে হবে। আচ্ছা তখন তো কাগজের ধারণা ছিল না, লিটল ম্যাগাজিন বা মুদ্রিত কাগজ, দেয়ালিকা করলাম। আচ্ছা দেয়ালে ওটার নাম দিলাম কি, আলোক সম্পাদ। বাহ, কত সাল হবে এটা? এইটা হচ্ছে আপনার 76-7, 76। আচ্ছা মানে 9-10 দিকে আর কি বয়সটা, আচ্ছা। স্কুলের পর্যায়ে। ওইটার নাম আলোক সম্পাদ দিলাম। আমাদের এক বন্ধু, সে একটু আঁকতে পারতো, তাকে নিয়ে আসতাম, তুমি এগুলো এঁকে দাও। আচ্ছা তো যাই হোক, এইটাও প্রায় 6 সংখ্যা করলাম। আচ্ছা। এরপরে এগুলো পুরো একাই করছিলেন না না, বড়? কিছু বন্ধু বান্ধব আছে, কিন্তু আচ্ছা। মেইন আমি। আচ্ছা, এই যে আপনি মেইন, কিন্তু তারপরও এই ছোট বয়সে এগুলো কি বুঝতে পারতেন যে কিভাবে কি কেন করতে জানি আমি হবে? জানি না, আমি কিন্তু ভালো সঙ্গ পাইনি। আচ্ছা ও পারিবারিক ইয়ারটা ছাড়া এরকম কোনো সঙ্গ পাই, ওই যে পড়াশোনার ভেতর থেকে। তবে পড়তাম খুব। এই যে বললাম, মুস্তফা আলী জীবনী থেকে পেলাম সাহিত্যিকা শব্দটার, তারা পড়াশোনা করতেন খুব হ্যাঁ, আপনি, হ্যাঁ? ওটা করতাম, ওটা আবার ছিল, তো ওখান থেকে পেয়েছি। আপনার কথা শুনতে শুনতে কয়েকটা বিষয় মাথায় আসলো যে অনেক সামনের দিকে এগিয়ে গেছি। 76 এর কথা শুনছিলাম, কিন্তু আপনার কাছে 72 এর সময়কার কথা শুনতে চাই। এছাড়া আপনি বড় হয়ে আসলে কি হতে চেয়েছেন, এটাও খুব জানতে ইচ্ছে করছিল, যে এদিকটাই আসতে চাচ্ছিলেন কিনা। মুক্তিযুদ্ধের সময় আসলে আমার বয়সটা মনে নেই, আমি বোধহয় ক্লাস 5 বলেছিলাম, আমি আসলে ক্লাস 4-এর ছাত্র। আচ্ছা আচ্ছা হ্যাঁ। তো আমাদের বাড়িটা ছিল শহরের একটু শহরতলি যেটাকে বলে আর কি, কিন্তু সব সুযোগ সুবিধা আছে, একটু গ্রামীণ পর্যায়ে। তো বাবা ছিলেন, তো যেহেতু একটু বলতে হবে বিষয়টা, আসতে মুক্তিযুদ্ধে এসে যাবে তো। নিশ্চয়ই নিশ্চয়ই। তো বাবা ছিলেন ওই ট্রান্সফারেবল সরকারি চাকরিজীবী, বাড়িতে থাকতেন না, শনিবারে আসতেন, রোববারটা কাটিয়ে আবার সোমবারে চলে যেতেন। আশপাশে যখন ছিলেন, মানে রাউজান, বান্দরবান, হাটহাজারী, তো ওই সময় তিনি বান্দরবানে ছিলেন, আচ্ছা চিফ ইন্সপেক্টর ফুড পদে। তো বান্দরবানও তো আপনার 45 বা 40 কিলোমিটারের দূরত্ব আমাদের বাড়ি থেকে, উনি চলে আসতেন। আচ্ছা তো আমার বড় ভাইরা ছিলেন আবার সামাজিক কাজকর্ম করতেন, রাজনৈতিকভাবেও তারা খুব সচেতন ছিলেন। আচ্ছা তো এগুলো ইফেক্ট হচ্ছে পরবর্তীতে। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, তখন আমার মনে পড়ে, রাস্তার পাশেই তো স্কুলটা ছিল, রাস্তায় দেখতাম মিছিল যাচ্ছে, গ্রুপ গ্রুপ যাচ্ছে, বীর বাঙালি অস্ত্র ধরো, পূর্ব বাংলা স্বাধীন করো, এই শব্দগুলো আমি শুনতাম। তারপরে নানান স্লোগান চলে যাচ্ছে, এগুলো মাথায় কিন্তু কাজ করতো। আবার ঘরেও গিয়ে বড় ভাইদের সঙ্গে যারা আসতো, তারাও তো বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্র, এইসব খুব গরম কথাবার্তা তাদের মধ্যে শুনতে পেতাম। বুঝলাম দেশের কোনো একটা কিছু একটা ঘটছে, এসে গেছে, কি একটা হচ্ছে। এখন
পরে দেখলাম, আমি সংক্ষেপে বলি, ওই মার্চে একেবারে উত্তাল, তখন কিন্তু আমাদের এই গ্রামের ভেতর দিয়েও খুব প্রকম্পিত মিছিল যাচ্ছে, আচ্ছা পুকুরের পাড় দিয়ে যাচ্ছে, আমরা পিছু পিছু দৌড়াতাম। আচ্ছা, এই ওগুলো হচ্ছে তখন বোধহয় ওই আইয়ুব খান আর শেখ মুজিবুর রহমানের মধ্যে চলছিল আচ্ছা। আলোচনা। 25শে মার্চের কালো রাতের কোনো স্মৃতি মনে পড়ে? 25 মার্চের রাত্রে আমার পরিষ্কার মনে আছে, 26 মার্চ, আচ্ছা, ঢাকার পরে কিন্তু চট্টগ্রামে এখন হয়েছিল। হঠাৎ রাত্রে আমরা দেখলাম প্রচন্ড গোলাগুলি হচ্ছে, এবং পরে শুনেছি এটা শেলিং হচ্ছে, কারণ আমাদের পাশের একটা দোতলা বিল্ডিংয়ে দেওয়াল ধসেই পড়েছে আচ্ছা একদম কাছাকাছি। এই এই আওয়াজগুলো মানে ভয়াবহ, কিন্তু আমার কানে ভাসছে এখনো। আর আমার বুড়ি দাদি ছিলেন, উনি যায় নামাজে বারবার লুটিয়ে পড়ছেন, মানে আল্লাহ 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 করছেন। আমাদের পাড়ার যারা একটু তরুণরা ছিল, তারা দেখি যে কোনো না কোনোভাবে দা, ছুরি, লাঠি ইত্যাদি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে যা পারছে, যেভাবে পারছে, মানে পাকিস্তানি আর্মি তারা মোকাবেলা করছে। হ্যাঁ, এরকম একটা অবস্থা। তারপরে রাতটা কাটলো, দেখে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। মানুষটা সকাল থেকে কিন্তু সবাই থমথমে হয়ে গেছে। এরকম কিছুদিন পর প্রতিদিনই দেখি যে শহরের নানান জায়গায় গোলাগুলির আওয়াজ হচ্ছে। মানুষ কিন্তু আগের মতো আর নাই, ভীতি, পলায়নী মনোভাব এই সমস্ত এসে গেছে। এখন আমার বাবা বারবার খবর পাঠাচ্ছেন যে তোমরা তৈরি হও, গ্রামে বাড়ি চলে যাবো। উনি একসময় চলে আসলেন 25 এপ্রিলের মাঝামাঝি। আমরা শহরে বাড়ি ছেড়ে গ্রামে বাড়ি চলে গেলাম। আচ্ছা, আচ্ছা এখন কিন্তু শহর থেকে মাঝে মধ্যে খবর পাই যে আমাদের পাড়ার অমুকের গায়ে গুলি লেগেছে। তখন বাবার সাথে যোগাযোগটা কিভাবে হতো? তখন বাবা উনি কিন্তু, আমাদের টেলিফোন ছিল না, আবার ওই সময়টাতে তো আসলে টেলিফোন ছিল না, হ্যাঁ। এটা আর একটু অভিজাত ব্যাপার ছিল তখন। তো বাবা কিন্তু ওই যে প্রতি সপ্তাহে আসতেন, আর কিছু লোকজন প্রায় আসা যাওয়া করতো, তাদের মাধ্যমে চিঠি পাঠাতেন। আচ্ছা আর পোস্টাল অ্যাড্রেসে চিঠি আসতো। এমনিতে পরিবারের কে কে আসলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে? আমার বড় ভাই ছিলেন হারুনুর রশিদ খান, উনি সরাসরি ছিলেন, কোঅর্ডিনেটর ছিলেন, মানে শহরে যে সমস্ত অপারেশনগুলি হবে, ওই যে গেরিলারা আসবে, তাদের শেল্টার দেওয়া, তাদের অস্ত্রগুলো এক গ্রুপের কাছে আরো গ্রুপে কিভাবে পৌঁছাবে, এই কাজটা ভেতর দিয়ে করতেন। আচ্ছা উনি সরাসরি মুক্তিযোদ্ধা ছিলেন না। আচ্ছা বড় ভাইয়া কি গ্রামে চলে যাওয়ার পর আপনারা শহরের বাড়ি থেকে যখন গ্রামে চলে গেলেন, তখনও বড় ভাই ছিলেন আবার? হ্যাঁ, ওই জায়গাতেই কাজ তখন কিন্তু করেছেন? উনি ছিলেন, কারণ তার কাজ আছে। আচ্ছা, উনি মানে শহরে থেকে গেলেন? শহরে থেকে গেছিলেন, ওই যে বিভিন্ন অস্ত্র শস্ত্র এদিক সেদিকে রাখা, দূরকে বলা ওই জায়গায় আছে, ওখান থেকে নিয়ে যাও, এইভাবে এটা কাজটা করতেন। তো এই অবস্থায় আমরা কিছু গেরিলাও দেখেছি। আচ্ছা আচ্ছা তরুণদের দেখেছি যে তারা কিরকম। আমি গ্রেনেড দেখেছি। আচ্ছা, গ্রেনেডটা আমার মনে পড়ে যে একটা ঘন সবুজ রঙের একটা কি যেন এরকম একটা টেনে কি একটা করতে হবে মনে হয়। কারণ ওটা যখন আমাদের বাড়ির আমার রুমে, আমার এই পাশের রুমে ওরা একজন আরেকজনকে শেখাচ্ছে। আচ্ছা তো পাশে একটা বারান্দায় একটা কাচের ছিল, জানালার কাচের উপর অংশটা কাচের ছিল। তো আমি দুষ্টু ছিলাম, তো একটা কি জানি নিয়ে গিয়ে আমি ওই কাচের ভেতর দিয়ে দেখেছি তারা কি দেখাচ্ছে। কালারটা যতটুকু মনে পড়ে সবুজ ছিল। আচ্ছা, ঢোলের মতো, অনেকটা আচ্ছা, ছোট্ট আকৃতির ঢোলের মতো। জি জি, এই ওটাও দেখেছি, কিন্তু আর আমি যেটা দেখে ফেলেছি তারাও লক্ষ্য করেছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরিয়েছে। খবরদার
কাউকে তুমি বলা যাবে এটা না। তো ভালো করে নেই, আর এটা খবরদার কাউকে বলবে না। যেহেতু ঘরের ছেলে আমাকে আর শুধু খুব বেশি, হ্যাঁ। বকা দিয়ে একটু আদর করে খবরদার কাউকে বলি। এখন এটাও দেখেছি, আর মুক্তিযুদ্ধতে দেখে তাদের সিগারেট খেত, এত সিগারেটের ধোঁয়া, মানে তারা যদি 2-3 জন বসতো সেইখানে এত সিগারেটের ধোঁয়া, আমার মনে হচ্ছে যা দেখেছি আর কি। চট্টগ্রাম এমনিতে কবে স্বাধীন হয়েছে, মানে 16 তারিখে নাকি তার আগে? চট্টগ্রামে না, একই সময়ে হয়ে গেছে। এরা তো চট্টগ্রাম যখন আপনার ইয়া হচ্ছে তখন তো পাকিস্তান আর্মি নাই, তখন আচ্ছা আচ্ছা। তখন ছিল নেভির হাতে। কারণ তখন ওই ফ্রন্টে যখন পূর্ণ উদ্যমে যুদ্ধ চলছে, তখন নিয়মিত বাহিনীকে ওদিকে নিয়ে যাওয়া হয়েছে, নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধে এমন একটা বিষয়, আসলে এই বিষয়ে হ্যাঁ, এমন একটা বলে শেষ করা যাবে না, এটা নিয়ে আসলে পুরো একটা ঘন্টা শেষ করা যাবে। তবে আরেকটা কথা বলে রাখি, না বললে এটা অন্যায় হবে। ঠিক আমার ইমিডিয়েট যে ছোট বড় ভাই নাসিরউদ্দিন খান, তাকে ওই 25 মার্চ ইফেক্ট হিসেবে আমাদের মুক্তিযুদ্ধদের যে ঘাঁটি ছিল, জি, সেই কারণে নভেম্বরের 23 তারিখ আমাদের বাড়ি আক্রান্ত হয়। ওই পাকিস্তান নেভিরাই করেছিল, রাজাকার আল বদরিদের সমবায়ে তারা, মানে এ বাড়িতেই হয়, এভাবে আক্রমণ করেছিল। তো সামনে পেছনে পুকুর ছিল, পুকুর দিয়ে আমার 2 ভাই ওরা পুকুর পার হয়ে ওই পরবর্তী রাস্তায় চলে গেছে, কিন্তু আমি একটা ঝোপের মধ্যে ছিলাম। গুলি পড়তেছে দেখি আমার হাত খানেক দূরে, মাথায় পড়লে মারা যেতাম, সেটা বাদ দিলাম, কিন্তু আমার ইমিডিয়েট ভাইটা কিন্তু তার ধরে নিয়ে গেছিল রাস্তায়। কিভাবে ধরা পড়লো? তার কাছে একটা উলের শীতের ইয়া ছিল, চাদর। ওখানে সে যে জঙ্গল দিয়ে যে গেছে, সেখানে এক ধরনের যে আমাদের এখানে ইয়া বলে, ওই ভাটি বলে, লেগে গেছিল কয়েকটা ইয়াতে, চাদরে। সে যখন যাচ্ছে তখন আর্মির চোখে পড়েছে। কি ব্যাপার, তুমি কোথায় আসছো, এটা কি? তখন ও তারও এই বিষয়গুলি তাকে ধরিয়ে দিয়েছে, জঙ্গল থেকে বেরিয়েছে এটা বোঝা যাচ্ছে, তাকে ধরে নিয়ে গেছে। পরবর্তীতে তার কি অবস্থা হয়েছিল? পরবর্তী তার উপর এমন টর্চার হয়েছিল পাকিস্তান নেভিরা টাইগার পাসে, সে আর বাঁচে নাই, কারণ তার মস্তিষ্কের খুব গুরুতর ক্ষতি হয়েছিল, খুবই দুঃখজনক। পরে কিছুদিন বেঁচে ছিল, কিন্তু অ্যাবনর্মাল ছিল। আচ্ছা, সরাসরি না, অনেক কষ্ট পেয়েছে। এটা হচ্ছে আমার ঠিক ইমিডিয়েট বড় ভাইটা। আসলে একটা যুদ্ধ মানে এত ঘটনা, এত বেদনা এবং এত ত্যাগ, সেই জায়গা থেকে আসলে সত্যি লাবণ্য যেমনটা বলছিল যে প্রচুর সময়ের বিষয় এই বিষয়টা নিয়ে গল্প করার জন্য। আমরা আপনার জীবন সম্পর্কে আরো জানতে চাই, একটু সামনে আগাই, কলেজ জীবনটা শুনতে চাই, কেমন ছিল কলেজ জীবন? কলেজ তো আমি চট্টগ্রাম কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম ইয়ার পরে, এসএসসি পাস করার পর। সেখানেও একই অবস্থা, ওখানে গিয়েও একটু রোমান্টিক হয়ে গেলাম, দেখা মনে হয় খুব সুন্দর সুন্দর কাপড় চোপড় পরতাম, মানে কো-এডুকেশন তো, হ্যাঁ, কলেজ জীবনে যেটা হয় আর কি নরমালি। আমি দেখলাম যে খুব, কিন্তু কলেজে কম যেতাম। আচ্ছা, এটা একটা বদনাম ছিল আমার। কি জানি, আমি ওই সময় ওই ঘুমাতাম। আচ্ছা আচ্ছা, আমার একটা ওই সময় আমার লেখালেখিটা করতেন, এটা এক ধরনের অলস ছিলাম, বা পড়াশোনা তো ছিলই, ওই সময় আমি ঘুমাতাম, আমি খুব কমই যেতাম কলেজে। তো আমার যারা সহপাঠী ছিল তারা দল বেঁধে আবার চলে আসতো। তো আমার ঘর সামনে যে দেউড়িটা, ওখানে আমি থাকতাম। ফলে ওটা বাড়ি থেকে দূরে হওয়াতে ওখানে কল কোলাহল হলেও ওটা বাড়িতে গিয়ে ইফেক্ট হতো না। তো ওরাও চলে আসতো, আইসা আমাকে বকাঝকা করতো, কিন্তু আমি আড্ডা দিতাম। আবার ঘরে ভাতও খেতে পারতাম, আমার তো একান্নবর্তী ছিল, তো খাবার দাবার কোনো সমস্যা নেই, মা ছিলেন। এখন ওখানে গিয়ে আমি যে কবিতা লিখি সেটা অনেকেই জানতেন, কারণ স্কুল থেকেও অনেকে আমার সঙ্গে কলেজে অ্যাডমিশন নিয়েছে। তো ওরা বলে যে আমরা এখানে টিয়া করবো, মানে দেয়ালিকা। আচ্ছা আচ্ছা, আমাকে সম্পাদক বানালো, 2-1 জন আছে তারা খুব ভালো আঁকতো, ওখানেই করলাম। তাও একটা দেয়ালিকা নাম, তার নাম কি ছিল, পূর্বাশা। আচ্ছা, আমাদের এক খুব প্রিয় শিক্ষক ছিলেন অধ্যন্ত বিকাশ রুদ্র। আচ্ছা, ওই যে লেখালেখি করি এই জন্য খুবই স্নেহ করতেন। তো স্যারকে গিয়ে বললাম, আপনার
আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে। ঠিক আছে। তো উনি উপদেষ্টা সম্পাদক, তো ওটা উপর লেখা থাকতো উপদেষ্টা সম্পাদক, আমি নিজে তারপরে অলঙ্করণ কারা কারা করতে, এইটা বেশ কিছু সংখ্যা করেছিলাম এটা কলেজে। কিন্তু কলেজে একই সময়ে রাজনীতিতে যুক্ত হয়ে গেলাম। আচ্ছা। কিন্তু সেই রাজনীতি হচ্ছে আবার আরেক ব্যাপার। আমার বড় ভাই সুলভ, আমি লেখালেখি ও নাট্য কর্মকাণ্ডের জন্য তিনি আমার খুব প্রিয় মানুষ ছিলেন। আচ্ছা কিন্তু তিনি করতেন জাসদ রাজনীতি। আচ্ছা। আমরা তো তখন সবেমাত্র কলেজে ঢুকেছি, একদমই। কিন্তু লোকটা এত চমৎকার, কথাবার্তা, বক্তৃতা, চালে চলনে, পড়াশোনায়, সাহিত্য রুচি সব মিলিয়ে মানে তার ব্যক্তিত্বের বিষয়গুলো আপনাকে বিষয়টা টানতো। ছিল। আমাকে বলে যে চল, যেহেতু আমি কবিতা লিখি, আমার তাকেও পছন্দ হয়, দেখি যে একদিন সভায় নিয়ে গেছে গ্যালারিতে। আচ্ছা। ওখানে সভা হচ্ছে, বিপ্লবী কথাবার্তা, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পক্ষে, এগুলি শুনলাম। এক সময় ওখানে একটা কমিটি ঘোষণা করা হলো, কমিটিতে আমি সাহিত্য সম্পাদক। বাহ স্যার, এই জায়গাটাই একটু শুনতে চাই যে কলেজে যেহেতু একটু ফাঁকি দেওয়া হতো, ক্লাস করা হতো না, ফলাফল কেমন হয়েছিল? ও, আমার এইচএসসির ফলাফল তো তেমন ভালো না। এইচএসসির কলেজের? কলেজেও তেমন ভালো না। আচ্ছা। এবং আমরা যতদূর জেনেছি আপনাকে যে এইচএসসির পরে লাবণ্য 7 বছর আপনি পড়াশোনা গ্যাপ দিয়েছিলেন। যেটা মাসুক বলছিল যে কলেজ জীবনের পরে 7 বছর একটু একটা গ্যাপ নেওয়া হয়েছে, সেই সময়টা আসলে কি করা হয়েছে এবং সেখান থেকে আসলে লেখালেখির দিকে সময়টা বেশি দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, খুবই চমৎকার প্রসঙ্গ। কারণ আমার জীবনের এটা টার্নিং পয়েন্ট যাকে বলে। পড়াশোনা তো ভালোভাবে হয়নি, একাডেমিক পড়াশোনা, যদি আমি পড়াশোনা করতাম, কিন্তু আমার ওই যে কাগজে লেখালেখি, ওই পরীক্ষায় আমার ভালো লাগতো না। তো কিন্তু আমার সঙ্গে অন্যরা পারতো না, আবার মানে ডিবেটে, বক্তৃতায় আমার কিন্তু ওগুলো অনেক কাগজপত্র আছে, আমি সবসময় ফার্স্ট বক্তা, উপস্থাপক, সব জায়গায় এক। যাই হোক, তো এইচএসসি পাস করার পর আমি একেবারেই সংসার বিরাগী হয়ে গেলাম। আচ্ছা। আমার আর বন্ধু বান্ধব ভালো লাগছে না, এমনকি ঘরের শাসন এগুলিও ভালো লাগছে না। আমার মনে হলো আমি একটু নিজের মতো করে ঘুরে বেড়াই। এখন এটা করতে গিয়ে আমি কক্সবাজার, আশপাশের জেলাগুলো, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, তখন তো খাগড়াছড়ি হয়নি, নামে আমাদের রামগড়, জি, ওই এলাকাগুলোতে ঘুরে বেড়াতাম। তখনই দেখলাম পাহাড়ি জীবন, আদিবাসীদের ক্ষুদ্র জনগোষ্ঠীর, এই ওটার থেকে গেলাম, ওদের দেখলাম যে এ তো আমার আশপাশে, আমাদের বহুদিন আমাদের মানে কারো মুখ থেকে শুনিও না এদের কথা, কিন্তু আশপাশে এরকম একটা সুন্দর জীবন, এত চমৎকার তাদের এই কথা হয়তো বোঝা যায় না, কিন্তু আচরণ, হ্যাঁ, এত সুন্দর আচরণ, কি মেয়ে কি ছেলে, আর মেয়েরা যে নাচে, নাচের মুদ্রা, তখন আমি তো বুঝতে পারছি যে এটা খুবই সুন্দর নাচ হচ্ছে, কিন্তু আমি তো নাচের একাডেমিক কিছু জানি না, কিন্তু যে তাদের যে ভঙ্গিটা, হ্যাঁ, এগুলো তো খুবই আমাকে ইয়া করলো। আমি বলি যে না, আমার এগুলো নিয়ে কবিতা লিখবো। হ্যাঁ, এখন কবিতা এগুলো পাহাড়ি জীবন ঢুকে পড়ছে, এখন সেটা এখানে অপরিচিত। এখন আমি আবার দেখলাম, আমি যদি বাংলা ভাষায় সেটার বর্ণনা দিই, পাহাড়ি জীবনের বর্ণনা দিই, এটা তো অনেক হয়েছে, এটা নতুনত্ব আনতে হবে। নতুনত্ব কি? আমার কবিতার ভেতরে আমি আদিবাসী শব্দ ঢুকিয়ে দেবো, আচ্ছা, সরাসরি ঢুকিয়ে দেবো। মানে আমি লিখছি বাংলায়, কিন্তু সেখানে এক জায়গায় ওরা ঢুকে দেবো। যেমন ধরুন রেফ্রিসা মু, এটা কি? একজন বুড়ি ডেকে যাচ্ছে ভোরবেলায়, এই রেফ্রিসা মু টেনে টেনে, রেফ্রিসা মু, এটা কি? এইটা দেখা যাচ্ছে এক ধরনের পিঠা, চিরুনির মতো খাঁচ কাটা। রেফ্রিসা মু হচ্ছে চিরুনি পিঠা। আচ্ছা, রেফ্রিসা মু হচ্ছে চিরুনি পিঠা নিবি, চিরুনি পিঠা কেউ। হ্যাঁ, এখন আমি ওই লাইনটা দিয়ে বাংলা করে দিয়েছি, কিন্তু এটা বাংলা বলতেছি না, বলছি রেফ্রিসা মু, চিরুনি পিঠা নিবি, চিরুনি পিঠা কেউ।
ওটা আমি বাংলা ওয়ার্ড বলিনি। আচ্ছা, এক প্রকার অনুবাদ হলো এটা। অনুবাদ হয়ে গেছে। জি। এইভাবে আমার কাছে ওটা নিয়ে আমি এমন ঘরে চলে গেলাম, আমার জীবনটা একটু পাহাড়ি জীবনই হয়ে গেল। হ্যাঁ, এবং একটা মেয়েকেও পছন্দ হলো। আচ্ছা কিন্তু মেয়ে মানে ওকে দেখতেও চলে যেতাম আচ্ছা। অনেকটা, সেটাও একটা ছিল, আবার কবিতাও ছিল। আচ্ছা এখন এভাবে যেতে যেতে কখন যে আমার প্রচুর সময় চলে গেল, এদিকে বই কিন্তু বেরিয়ে যাচ্ছে, আচ্ছা, বন্ধু বান্ধব উদ্যোগে কবিতার বই বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথম বই কোনটা তাহলে বের প্রথম হয়েছিল? বইটা বেরোলো 82-তে, জ্যোৎস্না কেমন ফুটেছে। যেটা বলছিলাম হ্যাঁ, শুরুতে। ওখানে আবার জ্যোৎস্না লিখেছি আমি, সে নিয়ে একটা কথা আছে। রবীন্দ্রনাথ তো লিখেছেন জ্যোৎস্না কেমন ফুটেছে, কিন্তু আমি সেখানে জ্যোৎস্না করেছি। জ্যোৎস্না। তো আমি সেটা ওটার একটা ভাষ্য দাঁড় করিয়েছিলাম। আমি তো সরাসরি রবীন্দ্রনাথের জ্যোৎস্না দেখছি না, আমি আমার মতো দেখছি, এবং আমাদের এই দিকে উচ্চারণটা জ্যোৎস্না নয়, জ্যোৎস্না। জ্যোৎস্নায় বলে, মেয়েদের নাম রাখলো জ্যোৎস্না রাখে, তারপরে বললেও কথাবার্তা কিন্তু এটা ওই অতটা একেবারে বর্গীয় জয় ওকার, হ্যাঁ, খণ্ডত্ব, দন্তীয় শয় নয়াকার, অতটা আমরা তো বলিও না। ওটাকে সহজ করার জন্য রবীন্দ্রনাথ জ্যোৎস্না বলেছেন, কিন্তু আমরা এদিকে কিন্তু ও ছয়ে যাই না, আমরা যাই দন্তের স পর্যন্ত। তো ওটা ওই জন্য ওটা নামটা দিয়েছিলাম কারণে। আসলে ভাষা নিয়ে যুক্তির বহমান ধারায় আমরা যেটা বলি না কেন, ভাষার মূল বিষয়টাই হচ্ছে প্রকাশ করা। জ্যোৎস্না বললেও আমরা বুঝতে পারছি, এবং জ্যোৎস্না যেটা বলছেন আপনি ওপারের, সেটা বললেও আসলে একই বিষয় আমরা বুঝতে পারছি। স্যার, আপনি তো কর্মজীবনে ঢুকলেন শিক্ষকতার মাধ্যমে, হ্যাঁ, একটু শুনি। ও আচ্ছা, তো ওই এখন আমার বন্ধুরা বলল, তুই যদি অন্তত ডিগ্রিটা পাস না করিস চাকরি বাকরি করবি কিভাবে। আমার এক বন্ধু খুব কয়েকজন, একজন নাই, আরেকজন তারা আমার নিয়ে ধরে নিয়ে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল, ওই প্রাইভেট ছাত্র হিসেবে। আচ্ছা, সাবজেক্টও সব বাংলার, আচ্ছা, সব বাংলা, পাঁচ পেপার, আর ইসলামী ইতিহাস। আচ্ছা, এখন আমি পরীক্ষার সময় একটু নিয়মিত হয়ে গেলাম, পরীক্ষাটা দিয়ে দিলাম, দেখা যাচ্ছে না আমি পরীক্ষাটা মোটামুটি ভালোভাবে দিয়েছি এবং রেজাল্টটা ভালো হয়েছে। তখন নাকি শোনা যাচ্ছে, আমি এসব জানি না, সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম, তখন সেকেন্ড ডিভিশন পাওয়াটা নাকি টাফ ছিল, এটা শোনা আর কি। তো যাই হোক, এরপর আমার বাবা মারা গেলেন 89-এ। তখন আমার মনে হলো যে আমার স্বাধীন জীবনের শেষ, ভাইরা তো আমাকে সেভাবে আর নেবে না, মা তো বুড়ো হয়ে গেছেন, আমার কিছুটা করতে হবে, নিজের দায়িত্বটা হ্যাঁ নিজের কাঁধে চলে আসে আমার কাছে। আমি কি করব। এখন দেখি যে একদিন পত্রিকায় একটা অ্যাড দেখলাম, টিচার নেবে আপনার বান্দরবানের মিশনারি হাই স্কুলে। আচ্ছা, তারা শিক্ষকতার যোগ্যতা চেয়েছেন স্নাতক। আমি দরখাস্ত করে ফেললাম, যোগাযোগ করলাম, ইন্টারভিউ দিতে গিয়ে দেখলাম যে পোস্ট মাত্র 4টা, লোকজন হবে 4000, মেয়ে থেকে শুরু করে ছেলে। আমার খুব বাজে পোশাক ছিল, তারপরেও আমি ইন্টারভিউতে ফেস করলাম। যাই হোক, সেখানে ডিসি সাহেব ছিলেন, এটার চেয়ারম্যান, আমাকে যখন লেখালেখি খবর পেয়েছেন, তিনি দেখে পুরো বিষয়টা উল্টো দিকে নিয়ে গেছেন। বলে যে আপনি রবীন্দ্রনাথ পড়েছেন? আমি বলি, স্যার রবীন্দ্রনাথ কি অতটা পড়া সম্ভব? কিছু তো পড়েছি। প্লিজড হয়েছেন। বলে যে কি ভালো লাগে আপনার? আমি রবীন্দ্রনাথের কবিতাই বেশি ভালো লাগে, গান ভালো লাগে, খুব গান পছন্দ করতাম। সে আর একটা পর্ব, ওই যে একটা কবিতা শোনা রবীন্দ্রনাথের। আমি বললাম, আমি রবীন্দ্রনাথের জীবনের শেষ যে কবিতাটি লিখেছিলেন, যেটা আমার এত ভালো লেগেছিল, আমার পুরোটা মনে আছে, আমি শোনাই দিলাম। আচ্ছা আচ্ছা, একদম ইন্টারভিউ রুমে পুরোটা মনে ছিল। এখন ডিসি সাহেব বলে যে আপনার আর কিছুই লাগবে না, কিছু লাগবে না। হেডমাস্টার সাহেব, ওনাকে আপনি রাখতে পারবেন নি। আচ্ছা, হ্যাঁ, এটা মানে কি বুঝলাম না। হেডমাস্টার সাহেব বলে ওনাকে রাখতে পারবেন নি, আমাকে বলে আপনি যেতে পারেন। তার মানে আসলে শুনেছি যে রাখতে পারবেন এর। ওখানে পুরো জুরি বোর্ড আপনার কবিতা এতটাই মুগ্ধ হয়েছেন যে কবিতা দিয়ে আপনি পাশ হয়ে গেছেন।
আজকেও আসলে আমাদের দর্শকরা যারা আছে তাদেরকে একটু আমরা মুগ্ধ করতে চাই একদমই, এবং লাবণ্য। স্যারের কথা শুনতে শুনতে আমারও মনে হচ্ছিল যে আজকে যদি আমরাও আসলে একটু কবিতা শুনতে পারতাম। স্যার, একটা আপনার- কবিতা তাহলে হ্যাঁ। পড়া যাক। নিশ্চয়ই স্যার। এটা আমার সর্বশেষ প্রকাশিত কাব্য 2024-এ, মোহের তিমিরে। মোহের তিমিরে। তো এখান থেকে একটা কবিতা আমি শোনাই, যেহেতু গরিব মানুষ তো আমার বউ তো মাঝে মাঝে নানান ডিমান্ডে আমি ফুলফিল করতে পারি না, সেই জন্য তাকে নিয়ে কবিতাটা লিখেছিলাম। বাহ। আচ্ছা, এটা হচ্ছে প্রিয় মানবী। হুম। আল্লাহর বিশিষ্ট ইমারত তুমি, অঙ্গ সৌষ্ঠবের ধনে, মজবুত হাতে তোমাকে আমার ঘরে ধরে রাখি বিনম্র বচনে, নাক ফুলিয়ে করোনা নিন্দা আমার দৈন্যের আর কম খরচের স্বভাবের। তুমি যথেষ্ট পড়েছ ঐশী বিশ্ববিদ্যালয়ে, নিজের নয়ন খুইয়ে পরের চোখে আমাকে দেখো না। উচ্চাভিলাষের গিল্টি করা গৌরবে ভেসেছ বহুদিন, এই দরিদ্রকে তবুও অনেক বাসিয়াছ ভালো, সেও বুঝি আমি। আমার এই যে ঘাম ঝরা থালা ভরা সাদা ভাত, পুদিনার ঘ্রাণ আর কাঁচা মরিচের ঝাঁঝে শুটকির ভর্তায় মজেছ সোনার মেঘও। আরও আনবো কলা পাতায় ঢাকা দূরের গাঁ থেকে গোয়ালার কালো গাভীর অজল দুগ্ধ, নির্ভেজাল থকথকে ঘিয়ের বয়াম। সাদা ভাতের গরম ভাপে খাবে তুমি সেহরিতে, একটু সবুর করো প্রিয় মানবী আমার, শুভ দিন আসবেই। বাহ। এটা যেদিন আপনার সহধর্মিণী শুনেছিল বা পড়েছিল, তার কাছে অনুভূতি কেমন ছিল? এটা আমার মেয়ে আগে পড়েছে, আচ্ছা, বইটা নিয়ে যাওয়ার পর বড় মেয়ে সে পড়ে সে বুঝতে পেরেছে। যেটা মাকে নিয়ে এটা লেখা। মাকে দিয়ে দৌড়ে সে মা তোমাকে নিয়ে কবিতা লিখছে। হ্যাঁ, ওটা খুব ভালো লেগেছিল আমার, কারণ ও বুঝতে পেরেছে সে। মেয়ে তো বুঝতে পেরেছে এটা আম্মুকে নিয়ে লেখা। বা আপনার শিক্ষকতার পরে শিক্ষকতা আসলে কতদিন করা হয়েছিল ওখানে? শিক্ষকতাও ছিলাম 5 বছরের মতো। তার ফাঁকে আজাদি পত্রিকার সংবাদদাতা হিসেবে কাজ করেছিলাম। আমি নিয়মিত ছিলাম না, ওই ওই মানে রিপোর্টার হিসেবে আর কি। আচ্ছা। ওখানে ছিলাম। তারপরে 2003-04-এর দিকে ওই চট্টগ্রাম শহরে একটা দৈনিক বেরোতে থাকে মানে কথা হচ্ছিল, তখন আমি সেখানে ওই সহ সম্পাদক হিসেবে যোগ দিই। সেটা হচ্ছে আপনার দৈনিক সুপ্রভাত। চট্টগ্রামের সুপ্রভাত যে দৈনিক পত্রিকাটা রয়েছে সেখানে কাজ করার ব্যাপারে পরবর্তীতে যেটা হয়েছে, আপনার লেখালেখির একটা পর্যায়ে আপনি সর্বমোট 38টি গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে গল্প ছিল, কবিতা ছিল। এখানে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে কবিতা, গল্প সব কিছুই লিখছেন এবং আপনি বিভিন্ন জনগোষ্ঠী দ্বারাও প্রভাবিত, সেক্ষেত্রে কি বাংলাদেশের মধ্যেও তো অনেক ধরনের ভাষার প্রচলন রয়েছে, কোন ভাষাটা বেশি টানছে বা বাংলাদেশের আসলে শুদ্ধ ভাষার মানদণ্ড কোনটা আপনার কাছে জানতে চাই? আচ্ছা, এটা ভাষার মাস তো, জি, মহান ফেব্রুয়ারি মাস। তো ভাষা নিয়ে কিন্তু আমাদের মনে হয় বাংলাদেশে একটা ভাবনা চিন্তার পরিসর গড়ে উঠেছে বা চলমান রয়েছে। জি, অনেকেই চাচ্ছেন যে বাংলা যে প্রমিত ভাষা, আমরা যেটা কথা বলতে চেষ্টা করি শুদ্ধভাবে, সুন্দরভাবে, তারা অনেকে বলতে চাচ্ছে এটা কলকাতা প্রভাবিত। আচ্ছা, তারা বলতে চাচ্ছে যে আমরা কলকাতার মতো বলবো কেন, পূর্ব বাংলা যেটা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আমাদের নিজস্ব একটা ভাষা দাঁড়াতে পারে। ভাষা তো স্যার একই রকম, কিন্তু বাচন রীতিতে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়, তাই না? হ্যাঁ, বাচন রীতিতে, যেমন ধরুন বাংলাদেশের যদি 64 জেলা বলি, 64 জেলাতেই কিন্তু বাংলা ভাষারই যে উপকাঠামোটা সেটা কিন্তু 64 রকমের। এমনিতেই ভাষা বিজ্ঞানীরা বলেন যে 3 মাইল পর পরে কিন্তু 3 কিলোমিটার পর পরে ভাষা, একই ভাষারই কিন্তু বিভিন্ন রূপ দেখা যায়। তো বাংলাদেশেও তো আমরা 64টা ভাষা, এমনকি সরকারি ভাষায় যাদেরকে ক্ষুদ্র জনগোষ্ঠী বলা হচ্ছে, তাদের মধ্যেও কিন্তু প্রচুর, প্রায় 11টি বলা হচ্ছে, কিন্তু প্রায় 14 থেকে 16টি ভাষা
সেখানেও প্রচলিত আছে। এগুলিও বাংলাদেশের ভাষা কাঠামোর অংশ, যেহেতু এটা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের ভেতরেই তারা বসবাস করে, জি। তারা এই দেশের বাইরের মানুষ না। অবশ্যই আচ্ছা, না। তো এই ভাষাগুলির ভেতরে যে মানুষগুলি আমরা বসবাস করি, নানান চিন্তা ভাবনা, তার কিন্তু একটা পিরামিডের মতো কিন্তু একটা রূপ থাকতে হবে। চারদিক থেকে এসে ফ্ল্যাট অবস্থা থেকে এসে কিন্তু আমাদের এক জায়গায় উপরের দিকে উঠে আসতেই হবে। সেটাকে আমরা প্রমিত ভাষা বলছি। সেখানে অনেক মেধা, অনেক রক্ত, যদি এই বায়ান্নের ঘটনার কথা আমরা যদি ভাবি, সেইগুলো যুক্ত হয়েছে। অনেক তরুণ তরুণী, অনেক মেধাবী লোকজনের ভাষিক চিন্তা, হ্যাঁ, তার সৌন্দর্য, ভাষা যে সৌন্দর্য, ভাষার ভেতর দিয়ে যে নান্দনিকতা প্রকাশ পায়, তা সব কিছু মিলিয়ে কিন্তু বাংলা ভাষারও একটা কাঠামো বাংলাদেশেও দাঁড়িয়েছে। কিংবা এখন যারা বলা হচ্ছে ভগীরথী নদীর এই পারে যে ভাষা আর ওপারের যে ভাষা, এটা একটা বলা হচ্ছে, কলকাতার ভাষাটা নিঃসন্দেহে খুবই প্রমিত, কারণ সেখানকার ঐতিহ্য অনেক দীর্ঘ। সেটাও আমাদের বাংলা ভাষারই অংশ, রাষ্ট্র হিসেবে ভিন্ন হলেও। আমরা ৭১ মুক্তিযুদ্ধের পর যে ভাষা কাঠামো নিয়েছি, আমাদের এই ভাষা কিন্তু মিশ্র ভাষা, আঞ্চলিক ভাষা সেখানে যেমন আছে, ইংরেজি ভাষা শব্দ যেমন আছে, আরবি ফার্সি যেমন আছে, উর্দু হিন্দি আছে, আদিবাসীদের অনেক অস্ট্রিক শব্দ আছে, দ্রাবিড় শব্দ আছে। এই ভূখণ্ডের যে বৈচিত্র্য, সেটা দিয়ে কিন্তু আমাদের একটা প্রমিত ভাষা দাঁড়াবে। আমাদের কলকাতার মতো আমরা নাও হই, সমস্যা নেই, কিন্তু আমারটাও তো উন্নততর একটা ভাষা হতে হবে। সেটা করতে গিয়ে আমরা যেন আরেকটা ওই আঞ্চলিক ভাষার কাঠামোতে পড়ে আবার যেন নতুন করে আমাদের শুরু করতে না হয়, সেটা হচ্ছে আমার ভাষা বিষয়ে আমার চিন্তা। আচ্ছা, আরেকটা বিষয় কি, এই ২১শে ফেব্রুয়ারি নিয়ে আমার একটা প্রশ্ন আছে, সেটা রাষ্ট্রের কাছে এবং সুধী সমাজের কাছে এবং যারা শিল্প সাহিত্য চর্চা করেন, অর্থাৎ প্রতিটি সচেতন মানুষের কাছে। সেটা হচ্ছে, আমরা ২১শে ফেব্রুয়ারি শব্দটা ব্যবহার করি, ২১শেও কিন্তু বাংলা না, ফেব্রুয়ারিও কিন্তু বাংলা না। ওই দিন ১৩০০ সম্ভবত ৫৪ বাংলায় ৮ ফাল্গুন ছিল। আচ্ছা, ২১শে ফেব্রুয়ারি যেদিন ৫২, সেদিনই ছিল কিন্তু বাংলায় ৮ ফাল্গুন। এখন ওই ৮ ফাল্গুনটাকে সরিয়ে ২১শে ফেব্রুয়ারি নিয়ে প্রচুর গান রচিত হয়েছে। আব্দুল গাফফার চৌধুরীর সেই গান আপনারা দেখুন, হাসান হাফিজুর রহমান সম্পাদিত যে ২১শে ফেব্রুয়ারি ম্যাগাজিনটা বেরিয়েছিল তারপরের বছর, সেটার নামও ছিল ২১শে ফেব্রুয়ারি। আমি মনে করেছি, আমি করি, এখন আমি এই আমার বই যেটা বেরিয়েছে লোকায়ত চট্টগ্রাম ও পার্বত্য জনপদ, সেখানে একটা প্রবন্ধ আছে। নিঃসন্দেহে খুব চমৎকার ভাবে আপনি আসলে চিন্তা করেছেন, কিন্তু এটার সাথে সাথে ভাবতে হয় যে আসলে এই পরিবর্তনটাকে আসলে সম্ভব কিনা, কারণ যেহেতু আমরা বেশ অনেক আগ থেকে এই বিষয়টিকে গ্রহণ করে নিয়েছি এবং আমরা এটাতেই অভ্যস্ত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলি বা ২১শে ফেব্রুয়ারি বলি, খুব সাধারণভাবেই আমরা এটাই ব্যবহার করি। তারপরও এই বিষয়টা নিয়ে অবশ্যই ভাবনা রয়েছে। একটু জানতে চাই, আপনি আসলে যে যে বিষয়গুলো নিয়ে আপনার কবিতা লেখা হয় বা গল্প লেখেন, আপনার ক্ষেত্রে আসলে কোন বিষয়টা বেশি গুরুত্ব পেয়েছে? আমার কাছে সাধারণ মানুষের জীবনটা সবচেয়ে প্রধান, এবং তারও চেয়ে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের দেশে অবহেলিত যারা, রাষ্ট্র যাদের সঙ্গে বারবার প্রতারণা করেছে, সেই স্বাধীন বাংলাদেশে বা ১৯৭১ থেকে রাষ্ট্র, যেটাকে আমরা রাষ্ট্র বলি, সরকার বলছি, তারাকে প্রতারিত করেছে। এই দেশের সাধারণ মানুষকেও, এই দেশের টেরিটরিভুক্ত ভিন্নভাষী, ভিন্ন ধর্মী, ভিন্ন সংস্কৃতির মানুষজনের প্রতিও কিন্তু তারা বিমাতা সুলভ আচরণ করেছে, যেটা অবসান হওয়া দরকার। আমি তাদের ভাষা, তাদের সংস্কৃতির পক্ষে রাষ্ট্রের মূল স্রোতে তাদেরকে নিয়ে আসার জন্য, তাদের ভাষার মাধ্যমে আমি সেই পন্থী মানুষ, সেটা আমি চেষ্টা করে যাচ্ছি যেন সুধী সমাজ এই বিষয়গুলি নিয়ে ভাবে। দারুণ একটা চিন্তা, একদমই তাই। এবং এই জায়গাতেই আসলে আরেকটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে সেই যখন ইংরেজরা আমাদেরকে শাসন করতো তারও আগে কিন্তু মোগল আমলে আমরা ফার্সির যে ভাষাটার প্রয়োগ
দেখেছি। তখন থেকেই কিন্তু আসলে ফার্সি এবং ইংরেজি ভাষাটা আমাদের বাংলা ভাষার মধ্যে চলে এসেছে এবং একই সাথে সেই মাল্টি কালচারটাও কিন্তু আমাদের মধ্যে যাচ্ছে, চলছে এবং সকলকে কিন্তু আসলে এখন বর্তমান সময়ে আমরা মানুষ হিসেবেই দেখতে পছন্দ করি এবং এক প্রকার সাম্যের গানই আমরা গাই। তো আপনার চাওয়াটা আমাদের সাথে সত্যিই মিলে গেছে। আমরা পরবর্তীতে শুনতে চাই আপনার লেখালেখির যে পর্যায়ে আপনি সংসার জীবন শুরু করলেন, সংসার জীবনটা সম্পর্কে একটু শুনতে চাই। ও, আমার সংসার জীবনটাও আসলে এক ঝড়ো জীবন। আর আমি কখনো ওই বিয়ে করব এটা ভাবিই নেই, মাথায় ছিলই না আমার। কিন্তু ওই লেখালেখির সূত্রে, শিল্প সাহিত্যের সূত্রে অনেক মেয়ের সঙ্গে পরিচিত হয়েছে, কিন্তু আমি কখনো মেয়েদের পিছনে ঘুরি নাই, ঘুরতাম বা ওই বিষয়টা আমার কাছে ছিল না। শিল্পের সাথে আপনার সবচেয়ে বড় প্রেম ছিল। হ্যাঁ, ফলে ওই হয়েছে কি আমার কারোর সঙ্গে ভালো প্রেমও হয়নি বা ওরকম। তো বিয়ের ব্যাপারটা একেবারেই চিন্তা করেছিলাম পরে, যে বিয়ে না করলেও তো দেখা যায় যে অনেক বড় বড়, আমি যেহেতু পড়াশোনা কিছু করতাম, দেখি যে অনেক বড় মানুষ দেখি যে তাদের বিয়ে করে নাই, তার সমস্যা কি? আমারও শেষ পর্যন্ত একটা ডিসিশনে আমি চলে আসলাম, এর দরকার নেই। কারণ আমার যে চিন্তা ভাবনা এগুলির সঙ্গে কোনো মেয়ে এটা পছন্দ করতেই পারে না, এরকম আমার একটা ধারণা ছিল। এখন দেখা গেল আমার মা কিন্তু আমার পিছনে লেগেছে, সবসময় কান্না করতেন। যাই হোক, তো ঠিক আছে, একদিন তাকে দিলেন তুমি একটা মেয়ে দেখো। আমাকে বলে তুমি তোমার কোনো পছন্দ টছন্দ নাই। তখন এইভাবে একেবারে আননোন একটা মেয়ে আমার স্ত্রী হয়ে এসছে। এই তারপর আমার দুটো মেয়ে আছে, বড় মেয়েটা এবার মাস্টার্স করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, আর ছোটটা প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পড়ে আর্কিটেকচারের উপর। আমার ওয়াইফটাও একটা স্কুলে, প্রাইভেট স্কুলে শিক্ষকতা করে। নিঃসন্দেহভাবে এই জীবনের এই অধ্যায়টাও অনেক সুন্দর এবং আমরা কম বেশি সবাই আসলে, কম বেশি বললেও ভুল হবে, আমরা সবাই আসলে এই জীবনটা উপভোগ করি। আমরা বইয়ের জায়গাটা যদি আবার, আপনার লেখালেখির জায়গাটা যদি আবার আসতে চাই, বর্তমানে কি লিখছেন বা এই বছর আমরা আপনার কাছ থেকে কি পাবো? এই বছর আমার তিনটা বই আসার কথা, বোধহয় একটা বোধহয় আসবে না, ওদের সমস্যা হয়েছে। একটা অলরেডি এসে গেছে চট্টগ্রাম থেকে, ওই আবির প্রকাশনী। সেখানে আমি পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামের পুরনো ঐতিহ্যগুলি নিয়ে কিছু প্রবন্ধ লিখেছি, 16টার মতো। চট্টগ্রাম বন্দরের খ্যাতি, তারপরে চট্টগ্রামের এই যে নৌশিল্প, বড় বড় জাহাজ তারা কিভাবে বানাতো, তাদের কোনো কারিগরি জ্ঞান ছিল না, কিন্তু সেই সমস্ত তাদের কাঠের তৈরি সেই জাহাজ কিন্তু রোম পর্যন্ত চলে যেত। রোমের বাদশা পর্যন্ত আপনার এই চট্টগ্রামের ওই হালি শহর পতেঙ্গার কারিগরদের কাছে ওই কাঠের ওই জাহাজের জন্য অর্ডার দিত। আচ্ছা, এই বইটার নাম কি? হ্যাঁ, ওই এই বইটার নাম কি? বইটার নাম হচ্ছে লোকায়ত চট্টগ্রাম ও পার্বত্য জনপদ। ওখানকার গান নিয়েও কিছু লিখেছি আমি, কিছু গানের বিষয়ে, যেহেতু অন্য ভাষা আমি কিছু কিছু বুঝি, ওটা নিয়ে আসছি। এগুলি সব বাঙালি পাঠককে ইনসিস্ট করা, যেগুলো দেখো, এগুলো বোঝো। হ্যাঁ, এগুলো এটা এসে গেছে। আরেকটা আসবে সাময়িক কবিতা, বাংলাদেশের কবিতা, কিন্তু অন্য ভাষাভাষী অঞ্চল না, বাংলাদেশের কবিতা কি হতে পারে, সামনে কি হবে, এবং সেখানে কি বিষয়গুলো আমাদের বাদ পড়ে গেছে, এবং সেখানে আমরা কি একটা পলিশড একটা সাহিত্য কবিতার ভাষা তৈরি করেছি, এটা দিয়ে বেশি দিন চলা যাবে না। সেখানে কি আসতে পারে ভাবনায়, ভাষায়, এই বিষয় নিয়ে আমার 16টা প্রবন্ধ আসবে। ওটার নাম হচ্ছে কবিতার এই পসর প্রান্তর, বইটার নাম। এটা খড়িমাটি থেকে হবে, আগামী সপ্তাহ বোধহয় আসতে পারে, 250-220 পৃষ্ঠার বইটা হবে। এই হচ্ছে এই 21-এর মানে মহান, ওই আমি বলি যে 8 ফাল্গুন, মহান ফাল্গুন। আমরা মহান 21-এর জায়গায় মহান ফাল্গুনটা বলতে চাই। বলা ওটাও চলুক, যেটা বলেছেন সেটাও চলুক, আমরা এটাও বলি পাশাপাশি। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ডে, আমার মনে হয় যে ওই জায়গা থেকেই 21শে ফেব্রুয়ারিটাকে মেনশন করা। না, এখানে কোনো সমস্যা নাই, ওটা মাদার ল্যাঙ্গুয়েজ ডে গেল গিয়ে। জি, এবং সেটা বিশ্বব্যাপী আমাদের থেকে নিয়ে সবাইকে জানানো হচ্ছে। আমারটা তো কি হবে সে তার তো বলে দেওয়ার দরকার নেই, তারও প্রয়োজন নেই। আমারটাকে 8 ফাল্গুন হলে আমি 21 ফেব্রুয়ারি বলছি, তার দরকার নেই। এটাও জানা প্রয়োজন, 8 ফাল্গুনের বিষয়টা সবার জানা প্রয়োজন। আপনার মাধ্যমে আমরা বিষয়টা আবার
স্মরণ করলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আজ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন, খুব ভালো লাগলো।